দর্শকের রাতে সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আজকে আমাদের আলোচনার বিষয় মানবতা বিরোধী অপরাধ ও জাতিসংঘ প্রতিবেদন। বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, মানবাধিকার সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমাদের সঙ্গে ভার্চুয়ালি এই মুহূর্তে আছেন গাজীপুর থেকে অ্যাডভোকেট আলী নাসের খান, ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি। আলী নাসের খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন ব্যারিস্টার শাইখ মাহদি, প্রসিকিউটর মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা শুরু করতে চাই অ্যাডভোকেট আলী নাসের খান। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? শুনতে পাচ্ছি। আলী নাসের খান, আজকে একটা কাঙ্ক্ষিত প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ। আসলে সেখানে যেটি তারা বলছে যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সরাসরি নির্দেশেই জুলাই হত্যাকাণ্ডে গুলি চালানো হয়, গণ অভ্যুত্থানের নৃশংসতা চালানো হয় এবং 6 মাস ধরে তথ্য অনুসন্ধান শেষে জেনেভায় তদন্ত প্রতিবেদনের তথ্য জানায় জাতিসংঘ। এবং সেখানে যেটি বলা হচ্ছে যে স্বৈরাচার সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, দল ও সহযোগী সংগঠন সবাইকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং এটার বিচার হওয়ার কথাও তিনি বলেছেন। সব মিলে একটু আপনার প্রতিক্রিয়া আসলে জানতে চাই। আপনারা যেহেতু আপনাদের বিরুদ্ধেই ফ্যাসিস্ট সরকার সব কিছু প্রয়োগ করেছিল এবং যার কারণে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেটাও আসলে উল্লেখ করেছে জাতিসংঘ। একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই। মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে রিপোর্টটি আজকে এসছে, আমরা মনে করছি যে গণহত্যার যে বিচারিক প্রক্রিয়া সেটিকে আরো ত্বরান্বিত করবে। ইতিমধ্যে আমাদের দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরু করেছে, বলতে তদন্ত কার্যক্রম চলছে। আমরা আশা করি চার্জশিটের মধ্য দিয়ে এটি ট্রায়ালে যাবে এবং এই বছরের মধ্যেই আমরা অনেকগুলো বিচার দেখতে পাবো। দেখুন, জাতিসংঘ খুব পরিষ্কারভাবে বলেছে, যেটি আপনি বলেছেন, যে এখানে শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের পাশাপাশি স্টেট অ্যাপারেটাসের যেমন ল এনফোর্সিং এজেন্সি, এমনকি গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ এটি সিস্টেমেটিক্যালি করা হয়েছে। এবং এক্ষেত্রে আপনারা দেখবেন যে গ্রেফতার করার ক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। যেখানে সাধারণ বল প্রয়োগ করা যেত সেখানে একেবারেই খুব টার্গেট কিলিং করা হয়েছে। আবু সাইদের ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম সেখানে এই জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক এই হাই কমিশন এবং তাদের রিপোর্টে উঠে এসছে যে তারা তাদের ফরেন্সিক সহ টেকনিক্যাল এক্সপার্টদের দ্বারা এটি দেখেছেন যে এটি একেবারে ঠান্ডা মাথায় টার্গেট কিলিং করা হয়েছে। তো এটি গেল একটি ঘটনা যে আমরা 2000 জন যে শাহাদাত বরণ করেছেন, যারা নিহত হয়েছেন, এবং এটি বলা হচ্ছে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, পুলিশের পক্ষ থেকে যে গুলিগুলো করা হয়েছে সেখানে কিন্তু একেবারে লেথাল ওয়েপন, যেগুলো যুদ্ধাস্ত্র বা মিলিটারি গ্রেডের যে ধরনের অস্ত্র রয়েছে সেগুলো দিয়ে সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডটি ঘটিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যেটি বলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমরা রাজনৈতিক সংগঠনগুলো থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে বলছি এটি একটি স্পষ্টত গণহত্যা। এবং যদি আইনের সংজ্ঞায় বলেন এটি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এটি সুস্পষ্ট। যে কোনো প্যারামিটারে এটি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তো আমরা মনে করছি যে যারা এই গণহত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। এমনকি এটি আন্তর্জাতিক, একটু জানতে চাই, যেটা হচ্ছে ধরেন আপনারা তো প্রত্যক্ষভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, মানে পুরো প্রতিবেদনটা নিশ্চয়ই পড়েছেন আপনি। সেই প্রতিবেদনে পুরো প্রতিফলনটা মানে প্রত্যাশিত প্রতিবেদন বলে বলবেন কিনা? সন্তুষ্ট আপনারা পুরোপুরি? দেখুন, এখানে যে প্রতিবেদনটা এসছে তারা যে তথ্যগুলো পেয়েছে তার ভিত্তিতে, কিন্তু আমরা মনে করছি ঘটনা আরো ভয়াবহ। যদি বিস্তারিত তারা এই তদন্ত কার্যক্রমটি আরো চালাতে পারেন, আমরা আশা করছি যে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, এমনকি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের অফিসটি আরো ফার্দার তার ইনভেস্টিগেশন করবেন যে সর্বতভাবে যে ধরনের ঘটনা ঘটেছে। তো সেটি খুবই ভয়াবহ। আমরা মনে করছি এটা আর বিস্তারিত হওয়া উচিত। দেখুন, গুমের ব্যাপারে এসছে, প্রায় 3000-এর অধিক বেশি গুম হয়েছে গত এই 16 বছর রেজিমে। এমন এক একটি বছর গিয়েছে 600 থেকে 650 মানুষকে গুম করা হয়েছে। এটিও তো স্পষ্টত একটি অপরাধ, যে আমরা যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির কথা বলছি, এবং এই গুমের ক্ষেত্রে আন্তর্জাতিক ট্রিটিও রয়েছে। তো এই সবগুলো অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের যোগ্য, তার এখতিয়ারের মধ্যে পড়ে।
তো আমরা মনে করছি যে এতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার যে স্বচ্ছতা বিচারিক এবং আন্তর্জাতিক যে প্যারামিটার গুলা এখানে রক্ষা করা হয়। আমরা মনে করছি যে এই ট্রাইব্যুনালের সংখ্যা আরো বাড়বে এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অপরাধ রয়েছে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হবে। দেখুন, বাংলাদেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, কারণ দৃশ্যমান যে উন্নতি বিচারের সেটি কিন্তু আমরা ওই অংশে দেখছি না। এমনকি বড় রাজনৈতিক দলগুলো যে ধরনের প্রোটেস্ট করা উচিত বিচারের জন্য, সে ধরনের প্রোটেস্ট দেখা যাচ্ছে না। তো জনগণের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। পাশাপাশি যারা এই গণহত্যার সাথে জড়িত এবং পতিত শেখ হাসিনা কিন্তু দিল্লিতে অবস্থান করছেন, তার এমপি মন্ত্রীরা দিল্লিতে অবস্থান করছেন এবং তাদের ওই সময়কার যারা পরিপুষ্ট জনপ্রশাসন সহ বিভিন্ন জায়গায় কিন্তু তাদের লোকরা রয়েছেন। আমরা সারা দেশে আবারও নতুন ধরনের নাশকতা দেখতে পাচ্ছি। তো একমাত্র আমরা মনে করছি যে বিচারের প্রশ্নেই বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, আমরা যে গুড গভর্নেন্সের কথা বলছি, রুল অফ ল এর কথা বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলছি, যদি বিচার প্রক্রিয়াটা দ্রুত আগায় তাহলে এগুলো সম্ভব। যদি বিচারহীনতার সংস্কৃতি আবারও রয়ে যায় এবং যদি ইনডেমনিটি দেওয়া হয় বিচারের আশা নিশ্চয়ই সবাই করছেন। আমরা নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি একটু স্টুডিওতে ফিরতে চাই। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো। আমি একটু স্টুডিওতে ফিরতে চাই। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, মানবাধিকার সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এজাজ কবির, আমি একটু জানতে চাই যে ধরেন যে বিষয়গুলো এসেছে সেটা অনেকটা কাঙ্ক্ষিতই ছিল এবং আমি একটু জানতে চাই যে এই যে প্রতিবেদন জাতিসংঘের পক্ষ থেকে তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন গুরুত্ব কতটা বলে মনে হয় আপনার আন্তর্জাতিকভাবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই। তা হচ্ছে যে এই তথ্য অনুসন্ধান করে যে রিপোর্টটা হয়েছে এটা হচ্ছে 1 জুলাই থেকে নিয়ে 15 আগস্ট পর্যন্ত, এই প্রায় দীর্ঘ 15 থেকে 17 বছর বিএনপি যে রাজনৈতিক আন্দোলন করেছে, এই রিপোর্ট থেকে কিন্তু একটা অনুমান করা যায় যে কি পরিমাণ আসলে বিএনপি সহিংসতার হয়েছিল। এবং বিএনপির যে প্রায় 30 লক্ষের উপরে বেশি আসামি ছিল, এক একজনের উপরে আপনার 70, 80, 100টা করে মামলা, এইগুলা যে আসলে বিএনপির মন গড়া না বা রাজনৈতিকভাবে যে তাদেরকে নিষ্পেষণের মাধ্যমে যেতে হয়েছে, এটা কিন্তু এখন আস্তে আস্তে প্রতীয়মান হচ্ছে। এবং দেখবেন যে গুমের ইতিহাস কেবলমাত্র শুধু আওয়ামী লীগেরই, এটা অন্য কোনো রাজনৈতিক দলের নাই। আর আপনি যে রিপোর্টের যে কথাটা বললেন, আমি একদিকে খুশি, অন্যদিকে একটু মন খারাপ ইন দ্য সেন্স যে ইন্টারন্যাশনাল কমিউনিটিরও উচিত যে আওয়ামী রেজিমের অধীনে তার দীর্ঘ 15 বছর শাসন আমলে আসলে কি হয়েছে, কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এটারও একটা অনুসন্ধান করা উচিত। কারণ এই জুলাই অগাস্ট এটা একদিনে হয়নি, ইটস এ কন্টিনিউয়াস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, যেটা তাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসছে। এবং অন্যদিকে খুশি এই জন্যে যে এই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে থাকা অবস্থায় যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এরকম একটা রিপোর্ট করলেন, এটার জন্য আমি খুশি। না হলে যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতেন, এই টাইমে হয়তো মনে হতো যে এটা একটা পলিটিসাইজড এবং এই রিপোর্টের মধ্যে এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই। অবশ্যই প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, বরং এই রিপোর্টে একটা খুব, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, এখানে একটা খুব গুরুতর একটা অভিযোগ আছে। মানে মানুষ মেরেছে, গুম করেছে, হত্যা করেছে, বুলেট মেরেছে, যাই খুশি করেছে, এর বাইরে কিন্তু একটা গুরুতর অভিযোগ আছে এখানে। সিস্টেমেটিক ওয়েতে তো করেছেই, কিন্তু সেই সিস্টেমেটিক ওয়েতে কীভাবে করেছে? যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা ছিল এটা, যেটা এই রিপোর্টে বলেছে। তার সঙ্গে আরেকটু অ্যাড করেছে, সেটা হচ্ছে যে প্রতিশোধমূলক সহিংসতা। এখন একটা দেশের সরকার যখন লিঙ্গভিত্তিক, যৌনভিত্তিক সহিংসতা করে রাষ্ট্র কাঠামো ব্যবহার করে, আবার সেটা যদি হয় প্রতিশোধমূলক, তাহলে আসলে এবং বিভিন্ন পত্রপত্রিকায় যেটা এই রিপোর্টের আলোকে যেটা লেখা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে হয়েছে বা প্রধানমন্ত্রীর আদেশে হয়েছে। দেখেন, একটা মানসিক জায়গা থেকে যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী 96 থেকে আপনার 2001 পর্যন্ত, আমি এই 8-এর পর থেকে আমি ওনাকে প্রধানমন্ত্রী মানতে নারাজ। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি কোনো ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই, উনি জোরপূর্বকভাবে ষড়যন্ত্রমূলকভাবে আসছেন। তো
ওনার এটা সত্যি দুঃখজনক যে ওনার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই ক্ষেত্রে আসলে ওনার তো মানসিকভাবে সুস্থ থাকার কথা না, এটা কোনো সাধারণ মানুষের এভাবে সুস্থ থাকার কথা না। কিন্তু সেই মানসিক অবস্থান থেকেই যদি হয় তাহলে আমার মনে হয় যে প্রতিশোধমূলক সহিংসতাটা করাটা সম্ভব। কিন্তু সেরকম মন মানসিকতা যদি থাকে তাহলে আমার মনে হয় এরকম ব্যক্তিকে বা যারা এরকম ব্যক্তির অধীনে রাজনীতি করেন এবং ফলো করেন, এনাদের আসলে রাজনীতিতে না থাকাই উত্তম গোটা দেশের জন্য। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, ধরেন সরকারের যে কাঠামো থাকে, সেই জায়গায় কি এই প্রতিবেদনের মধ্যে আরো একটু এস্টাবলিশ হলো যে সরকার প্রধান যা চাইবেন তাই সম্ভব? পুরাপুরি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সরকারের কাঠামো, রাষ্ট্রের কাঠামো, পুলিশের মধ্যে সরকার প্রধান বললেন যে যাও তোমাকে গুলি করে আসতে হবে, তাকে গুলি করে কেন আসতে হবে? করেছে তো এবার। হ্যাঁ করেছে, কিন্তু কেন আসতে হবে? মানে উনি বলেছেন মানে কি আমাকে চাকরির খাতিরে, না আমি আমার ওই গদিতে বসে আমি অন্যান্য আরও উৎস আছে আমার আয়ের সেগুলো রক্ষার্থে? তো অনেক জিনিস ব্যাপার স্যাপার আছে। নাকি আবার সরকার প্রধান তো নিশ্চয়ই জানেনি যে উনি তো শেখ হাসিনা তো নিজেই বলেছেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাই না? তাহলে নিশ্চয়ই উনি জানেন যে সরকার রাষ্ট্র কাঠামোর ভিতরে কে কি করছে। তাহলে উনি কি এইটারই সুযোগ নিয়েছেন যে ঠিক আছে তাদেরকে আমি দুর্নীতি করতে দিলাম কিন্তু তাদেরকে আমি ব্যবহার করবো যেভাবে সেইভাবে, আর না হলে আমি তাদেরকে আবার করবো? তারাও আবার ভয়ে থাকবে যে আমার তো সব খবর তাদের কাছে জানা আছে, তা আমার তো যে কোনো সময় ট্রান্সফার হয়ে যেতে পারে, সো উনি যা বলে আমি তাই করি। ঘটনা কি সেরকম কিনা? এরকম আমাদের অনেক কিছু দেখতে হবে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে ঘটনাগুলি ঘটেছে শুধু জুলাই আগস্ট না, দীর্ঘ, সেটা আপনি বলছিলেন, আমি দীর্ঘ 15 বছর যেটা ঘটেছে সেটা আমি জাস্ট বলতে চাই যে এটা হচ্ছে স্টেট টেরোরিজম, স্টেট টেরোরিজম, আওয়ামী টেরোরিজম, ঠিক আছে? আওয়ামী সন্ত্রাসবাদ। এই দেশে অন্য কোনো সন্ত্রাসী নেই, শুধু ওই আওয়ামী লীগই রাষ্ট্র দ্বারা সন্ত্রাসী করেছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন ব্যারিস্টার শাহেক মাহদী, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাহেক মাহদী, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। ইনসাইড পলিটিক্স আমরা আলোচনা করছিলাম জাতিসংঘের প্রতিবেদন নিয়ে। আমি একটু বিচারের পার্সপেক্টিভে জানতে চাই, এই যে যেটি বড় বড় শিরোনাম আজকে, যে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, এবং স্পষ্টভাবে বলা হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশেই গণহত্যা চালানো হয়েছে, গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এসেছে। বিচারের ক্ষেত্রে এই প্রতিবেদন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? জি, ধন্যবাদ। নিঃসন্দেহে জাতিসংঘ যখন একটা প্রতিবেদন দেয়, তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম, অর্থাৎ এটি হচ্ছে সম্পূর্ণ আন্তর্জাতিক কমিউনিটির যে স্ট্যান্ডার্ড আছে সেটি তারা মেনটেন করে, নিরপেক্ষভাবে তারা অনুসন্ধান চালান, ফ্যাক্ট সংগ্রহ করার চেষ্টা করেন, এবং এর প্রেক্ষিতে তারা যে অনুসিদ্ধান্তে বা সিদ্ধান্তে পৌঁছেছেন যে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা একটা কাঠামোগত স্ট্রাকচারের মধ্য দিয়ে প্রতিপালিত হয়েছে, এবং এর প্রেক্ষিতে প্রায় 1400 ছাত্র জনতা, নিরীহ ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতা নিহত হয়েছেন। এটা ডেফিনেটলি আমাদের বিচারিক কার্যক্রমে এবং তদন্ত যে চলমান রয়েছে, তদন্ত কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ এবং একটি সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। এবং এর ভিত্তিতে আমাদের একটি কথা বলা যেতে পারে যে আমাদের যে চলমান তদন্ত রয়েছে, আমাদের তদন্তকারী কর্মকর্তারা যে কার্যক্রম চালাচ্ছেন, তার সাথে এই জাতিসংঘের যে কার্যক্রম রিপোর্টটা আসলো, এর খুব বেশি মৌলিক কোনো তফাৎ আমরা এখনও দেখছি না, যতটুকু আমরা সোফার অ্যানালিসিস করেছি। তো এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হিসেবে বিবেচিত হবে। সেই জায়গাটাই আন্তর্জাতিকভাবেও কতটা গ্রহণযোগ্যতার জায়গা তার কতটা সুবিধা হবে বলে মনে করেন? জি, ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের এই বিচারিক প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের চেষ্টা করা হচ্ছে বা হবে, সামনে হয়তো আরও এটার ইন্টেন্সিটি বেড়ে যাবে। তো সেই জায়গাতে জাতিসংঘের মতো জায়গা থেকে বিশেষ করে তারা যেভাবে এই জিনিসটাকে অ্যানালিসিস করেছেন এবং একটা দ্রুততম সময়ের মধ্যে সুন্দর একটা প্রতিবেদন তারা উপস্থাপন করেছেন, যা সর্বজন গ্রাহ্য এবং সকল জায়গায় গ্রহণযোগ্য একটা বিষয়। সুতরাং আন্তর্জাতিক এবং ডিপ্লোম্যাটিক জায়গাটিতেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে এমন একটি প্রতিবেদন হিসেবে বিবেচিত হবে। জি, আমাদের সঙ্গে নিশ্চয়ই অ্যাডভোকেট আলী নাসের খান আছেন। আলী নাসের খান, একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সরাসরি নির্দেশে, আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুলি চালানো হয় বলা হয়েছে, এবং ক্ষমতায় টিকে থাকতে পুরো বিষয়টি করা হয়েছে সেটাও আসলে বলা হয়েছে। আমি একটু জানতে চাই যে এই প্রতিবেদনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আরও বেশি কোণঠাসা হবে বলে মনে করেন? আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় থাকবে বলে মনে করেন?
দেখুন, আওয়ামী লীগ কিন্তু ওয়ারের টেররের একটা সুরে দেশের মানুষের বিরুদ্ধে নানা ধরনের জঙ্গি নাটক করে তাদের 16 বছরের রিজিম কায়েম করেছে। শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে বা দেশের মানুষকে একেবারে সিস্টেমেটিক্যালি হত্যা করেছে, বিশেষ করে বিরোধী মতকে, এমনটা নয়। তো আমরা গত 16 বছরে যেটা দেখলাম, রাষ্ট্র, রাষ্ট্রীয় বাহিনী, গোয়েন্দা সংস্থা, নিজস্ব দলের লোকজন, বিভিন্ন সংগঠন সহ তারা মেস আপ করে ফেলেছিল। এটি বোঝার কোনো উপায় ছিল না কে সরকারি কর্মচারী, কে আইন শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থা, তারা হচ্ছে রাজনীতিবিদ। এই টোটাল ফোর্সটা একটা স্যাটানিক ফোর্স আকারে একটা কিলিং মিশনে ছিল গত 16 বছর। এটি তারা বিশেষ করে 14 পর থেকে এবং 18 পর থেকে আমরা এটি দেখলাম যে এটি আরো যোদ্ধাভাবে করা হয়েছে। তো আন্তর্জাতিক কমিউনিটি এখন সুস্পষ্টভাবে জানছে যে এই আওয়ামী লীগ হচ্ছে একটা টেররিস্ট অর্গানাইজেশন। ফেসিবাদের যত এলিমেন্ট থাকা উচিত এই স্যাটানিক ফোর্সের মধ্যে ছিল। এটিকে রাজনৈতিক দল বলবার আর কোনো সুযোগ নেই। এর নেতৃত্বে যিনি রয়েছেন পতিত শেখ হাসিনা, তিনি আসলে একটা টেররিস্ট সংগঠনের প্রতিনিধিত্ব করেন। তাকে মাফিয়া আমরা বলতে পারি। এবং দেখুন, দিল্লি তাকে যে রিসোর্টটি দিয়েছে, সেখানে যে থাকছে, এটি আন্তর্জাতিক আইন কানুনে কোনোভাবেই সিদ্ধ করা সম্ভব নয়। এবং সেখানে থেকে তার এই পতিত বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে ওইখান থেকে অর্থায়ন করে, স্পন্সর করে এখনো এদেশের মানুষের বিরুদ্ধে নাশকতা চালাচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি কোন রাষ্ট্র এই পতিত হাসিনা এবং এই গণহত্যাকারীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার আগ্রহ পোষণ করেনি। এমনকি আমরা দেখেছি স্বৈরাচারী শাসন যেসব দেশগুলোতে রয়েছে, বেলারুশের মতো দেশ, সেই দেশও তাকে আশ্রয় প্রশ্রয় দেয়নি। নর্থ কোরিয়া দিবে কিনা আমরা জানি না, আশা করি সেখানেও তাদের জায়গা হবে না। তো দিল্লি তাকে এবং তার দোসরদের কিভাবে এখানে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটি বাংলাদেশের মানুষকে যাবে না হতাশ করেছে, ক্ষুব্ধ। আমরা মনে করছি এটা এক ধরনের যুদ্ধ ঘোষণা সামিল। দেখুন, বন্দি প্রত্যর্পণের তো চুক্তি রয়েছে ভারতের সাথে। ভারতীয় যদি কোনো টেররিস্ট বাংলাদেশের সীমানায় ধরা পড়ে, তো বাংলাদেশ সরকারকে যদি রিকোয়েস্ট করা হয়, সেটি আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণ করা হয়। তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে এই যে গণহত্যাকারী তাদেরকে ফেরত দেওয়ার জন্য, কারণ এখানে তাদের উপস্থিত করে বিচার নিশ্চিত করতে হবে। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া তো হয়, কিন্তু আমাদের হাতের নাগালে যেখানে রয়েছে থাইল্যান্ড এবং ভারতের মতো দেশগুলো, যার সাথে আমাদের চুক্তি রয়েছে বন্দি বিনিময়ের, সেই চুক্তির প্রতি আমরা আশা করছি দিল্লি সম্মান প্রদর্শন করবে এবং তাদেরকে ফেরত দেবে। আর ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা বলুন, বিশেষ করে যদি ইউরোপীয় ইউনিয়নের কথা বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ যেসব দেশগুলোতে ডেমোক্রেসির চর্চা হয়, সেই দেশগুলো এই মানবাধিকার রিপোর্ট এবং জাতিসংঘের এই তদন্ত, আমাদের যে বিচারিক কার্যক্রম এবং আমাদের স্বাধীন সাংবাদিকতা যারা করেন এবং সংবাদ মাধ্যমের তরফ থেকে তারা যেটি জেনেছেন, এখানে স্পষ্ট গণহত্যা হয়েছে, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। এবং আন্তর্জাতিক ভাবে এখন আমরা আশা করছি সেখান থেকে বার্তা আসবে যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়, যেটি গণমানুষ এবং এদেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো দাবি জানাচ্ছে যে আওয়ামী লীগকে ফেসিবাদের দায়ে, গণহত্যার দায়ে 16 বছরে জুলুম নিষ্পেষণ চালানোর কারণে এবং সহিংসতা করার কারণে এবং প্রতিশোধমূলক রাজনীতি এবং প্রতিশোধমূলক যে বল প্রয়োগ করেছে ইত্যাদির কারণে তাদেরকে এদেশে নিষিদ্ধ করে, বিশেষ করে নিবন্ধন বাতিল করে তাদের নির্বাচন বললেন। এখানে জাতিসংঘের যে প্রতিবেদন এসেছে সেখানে তারা সুপারিশ করেছে, সেখানে বলছে যে এই ঘটনার বিচারের ক্ষেত্রে তারা একেবারে শতভাগ এখন বিচার অবশ্যই হতে হবে, কিন্তু এই ঘটনা ধরে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ এসেছে। একটু ছোট্ট করে জানতে চাই। দেখুন, একটা ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গড়ে ওঠা এবং ফেসিবাদ লালন করা এবং তাদের মধ্যে আদৌ অব্দি অনুশোচনা নেই, তারা কিন্তু এখনো সে যুদ্ধের অস্ত্র হাতে মানে রয়েছে। আমরা দেখেছি তাদের যে বিভিন্ন ধরনের মিটিং গুলো ফাঁস হচ্ছে, সেখানে স্পষ্টতই বলছে যে এই সন্ত্রাসীরা বা এই গণহত্যাকারীরা যদি দিনের বেলায় একেবারে প্রকাশ্যে ঘুরে বেরোতে না পারে, তাহলে রাজধানী সহ দেশের মানুষকে ঘুমাতে দেবে না। গাজীপুরে যে ঘটনাটি আমরা 7 ফেব্রুয়ারিতে দেখলাম, সেখানে গাজীপুরে আছেন, গাজীপুরে একজন মারা গেছে, আপনাদের একজন সহকর্মী মারা গেছেন, কি অবস্থা একটু? কাশেম নামে। এবং এই ধরনের ঘটনা মিরপুরে আমরা ঘটেছে এবং দেশের বিভিন্ন জায়গায় দেখছি। তো এই ফ্যাসিস্ট সংগঠনকে নিবৃত করার জন্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য রয়েছে। এবং দেখুন, সামাজিক সাংস্কৃতিক ভাবে সেই আন্দোলনগুলো বেগবান হচ্ছে। নাজি পার্টি তো জার্মানিতে নির্বাচন করার জন্য কোনো বৈধতা পায় নাই এবং তাদেরকে একেবারে সিস্টেমেটিক্যালি ক্লিনজিং করে সে মুছে দেওয়া হয়েছে। এবং দেখুন, ফেসিবাদের লালন করে ইতালিতে মুসোলিনি বা ওই ফ্যাসিস্ট আইডিয়ার কোনো চিহ্ন নেই। আপনারা যদি এই খেমার রুশদের কথা বলুন ক্যাম্বোডিয়াতে, আমরা যদি অ্যাপার্টেড সাউথ আফ্রিকার কথা বলি, এমনকি চিলির কথা বলি, এবং নানা দেশের উদাহরণ টানা যাবে, সেখানে ফেসিবাদী ব্যবস্থা কায়েমকারী এবং ফেসিবাদী আইডিয়া লালনকারী এবং গণহত্যায় অংশগ্রহণকারী কোন দল রাজনীতি করতে পারে না। এটি বিশ্বের ইতিহাস।
অতএব বাংলাদেশে সব জি, জায়গা থেকে জি। দাবি আসছে যদি গণমাধ্যম জি, অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। বিরতি নিয়ে ফিরে নিশ্চয়ই আপনার কাছে আবারও অনেক কথা শোনার সুযোগ পাবো। অনেক ধন্যবাদ। আমরা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছেন আপনারা। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জুলাই হত্যাকাণ্ড এবং জাতিসংঘের প্রতিবেদন নিয়ে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, আছেন ব্যারিস্টার শাইখ মাহদি, অ্যাডভোকেট আলী নাসির খান আছেন গাজীপুর থেকে। সৈয়দ এজাজ কবির, আমি একটু জানতে চাই যে হত্যাকাণ্ড এবং চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটলো নজিরবিহীন, সেই জায়গাটাই কী ধরনের বিচার আপনি আশা করেন, যেটি সুপারিশ জাতিসংঘের পক্ষ থেকে করা হয়েছে, সেরকম প্রত্যাশিত বিচার সম্ভব বলেও মনে করেন কিনা? দেখেন, সুপারিশ এখানে বলেছে তারা র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করতে হবে। আবার অন্যদিকে কন্ট্রাডিক্টরি একটা সুপারিশ করেছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। দুইটা দুই দিকের কনসেপ্ট। হ্যাঁ, দুইটা দুই দিকের কনসেপ্ট। মানে র্যাব আর এনটিএমসিকে বিলুপ্ত করা গেলে রাজনৈতিক দলকেও বিলুপ্ত করা যাবে। আর যদি এই কনসেপ্টে বিশ্বাস না করে, তাহলে র্যাব ও এনটিএমসিতে যারা জড়িত ছিল তাদের বিচার করতে হবে। র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করার প্রয়োজন নাই, ঠিক আছে না? এবং এটাকে আবার পুনর্গঠন করে একটা সিস্টেমেটিক ওয়েতে র্যাব ও এনটিএমসিকে চালানো যাওয়া সম্ভব, ঠিক যেভাবে একটা রাজনৈতিক দলকে পুনর্গঠন করে চলা সম্ভব। হ্যাঁ, রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল এটার পক্ষে থাকবে, কারণ আমরা একটা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী জাতি, দেশ, এবং থাকবে। জাসদ কি আছে না রাজনৈতিক দল? কিন্তু জাসদের কি রাজনীতিতে কোনো পার্টিসিপেশন আছে? নাই তো। সেই বাকশালের আমলে বা শেখ মুজিব সাহেবের আমলে আপনার জাসদকে পিটাইয়ে ছাড়খাড় করে দিয়েছে। নিষিদ্ধের দাবি তো জোরে সোরে এখনো আছে মাঠে। রাজনৈতিক দলগুলো যদিও এটা অপোজ করছে, কিন্তু নিষিদ্ধ করলে সমস্যা কি দেখেন? না, দেখেন, রাজনৈতিক দলের বা রাজনীতির পার্সপেক্টিভ থেকে যদি বলি যে একটা দলকে আসলে নিষিদ্ধ করে কোনো লাভ নেই। জনগণ যদি তাদেরকে না মানে, জনগণ যদি তাদেরকে গণায় না ধরে, তাহলে সে জাসদে পরিণত হবে, তাই না? নিষিদ্ধ করার দরকার কি? এই যে ধরেন কথার কথা, বাকশাল করে তো শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, জামাতকেও নিষিদ্ধ করেছিল, তাই না? তো জামায়াত তো এখন আছে, আওয়ামী লীগও এখন আছে। কেন? সেটা জিয়াউর রহমানের অবদান, বহুদলীয় গণতন্ত্রের কারণে। আবার সেখানে আবার যদি দোষ দিতে চান জিয়াউর রহমানকে, দিতে পারেন, কারণ জামাতও ফেরত আসছে, আওয়ামী লীগও ফেরত আসছে। তাদের যে পলিটিক্যাল নিউসেন্স যেটা ক্রিয়েট করার, সেটা তারা ক্রিয়েট করতে পারছে। এখন আমাদের সোসাইটি, আমরা যত মাত্র 52-55 বছর বয়স হয়েছে, আমাদের দেশের, আমাদের সেই ম্যাচিউরিটি লেভেল, আমাদের সোসাইটি থেকে সেই লেভেলটা পলিটিক্যালি আরও ম্যাচিওর হওয়া, হ্যান্ডেল করা, এটা আস্তে আস্তে আশা করি হবে। কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করলে সেটা গণতন্ত্রের উপরে একটা আঘাত আসে। কিন্তু একই সাথে আপনি যদি বিশ্বের দিকে দেখেন, ফ্যাসিস্ট, যেটা একটু আগে আমার সহ আলোচক যিনি ইয়েতে বললেন, যে নাজির পার্টি বলেন, মুসলিমের পার্টি বলেন, গণহত্যা যারা করেছে তারা তো আসলে রাজনৈতিক দল হতে পারে না। মানে তাদের তো আসলে কোনো আদর্শটা থাকতে পারে না। রাজনৈতিক আদর্শ তো হচ্ছে যে আপনি জনগণকে সাহায্য করবেন, জনগণকে উপকার করবেন, দেশ চালাবেন, জনগণের স্বার্থে, নিজের স্বার্থে, দেশকে বহির্বিশ্বে আপনি মাথা দাঁড় করিয়ে দাঁড়াবেন। সেই জায়গায় যদি আপনি নিজের দেশের জনগণের উপরে আপনি অত্যাচার করেন, গুম করেন, খুন করেন, নিজের দেশের পুলিশ বাহিনীকে, সেনাবাহিনীকে ব্যবহার করেন, এটা তো আসলে দুঃখজনক। এরকম যাদের মন মানসিকতা এবং এদেরকে যারা সাহায্য করেছে, এবং এইটা যদি ধরেন, এই সাহায্যের, এই দোসরদের সহযোগিতা যদি মনে করেন একজন ভিখারিও করে থাকে, একটা টাকা ভিক্ষা নিয়ে মুখ চুপ, আমার মনে হয় তাকেও সাজা দিতে হবে। এবং এই আন্দোলনে যদি একজন আপনার পঙ্গু কোনো মানুষ যদি সাহায্য করে থাকে ছাত্রদেরকে, তাদেরকেও রেকগনাইজ করতে হবে। কিন্তু একই সাথে এইখানে এই ফ্যাসিবাদ যেন মাথা চালা না দেয়, এই মন মানসিকতা, এই সাইকোলজিটা যেন আমাদের রাজনীতিতে না থাকে, এবং এটার জন্য বিচার করতে হবে। বিচার করে আমাদেরকে মানে আমাদেরকে এটা বিচার করতেই হবে এবং সুষ্ঠু বিচার করতে হবে। এটা ওই যে আওয়ামী লীগ যেভাবে জামাতের বিচার করেছে, যে সুখরঞ্জন বালি সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে চায় নাই বিধায় তারা কোর্টের থেকেই গায়েব করে নিয়ে গেছে, এরকম বিচার করলে হবে না। কিন্তু বিচার কিন্তু সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে। জি, অনেক ধন্যবাদ। শাইখ মাহদি, আমি একটু জানতে চাই যে ধরেন যারা দায়ী, তাদের যথোপযুক্ত বিচার কতটা সম্ভব বলে মনে করছেন আপনি? প্রত্যাশাই এই জায়গাটা একটু শুনতে চাই। জি, ধন্যবাদ। এখানে প্রথম বিষয় হচ্ছে এই আমাদের আজকের যে অবস্থানটা, এটা একটা রক্তস্নাত পথ পাড়ি দিয়ে আমরা এই জায়গাটা এসেছি, প্রায় 1500 মানুষের রক্তের বিনিময়ে। এবং এই রক্তের দায়টা আমাদের আছে যে একটা সুষ্ঠু বিচার করা, এবং যেটা আমার কলিগ বললেন মাত্র, যে বিচারটা হতে হবে সব, মানে সুবিচার, বিচারের মতো,
কোনো ধরনের তাড়াহুড়া বা কোনো ধরনের গোজামিল দিয়ে কোনো ধরনের অবিচার যেন না হয়ে যায়, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। তো এই সমস্ত বিষয় মাথায় রেখে আমাদের প্রত্যাশা এবং আমাদের কাজের ধরন সবসময় থাকবে যে আমরা যেন সম্পূর্ণ সুবিচার নিশ্চিত করতে পারি, এবং এই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং দেশবাসীর প্রত্যাশা এটি, এবং চেষ্টা করব আমরা আমাদের তদন্ত কার্যক্রম শেষ করার পর যখন বিচার প্রক্রিয়া শুরু হবে, একটা সুষ্ঠু বিচার করার মাধ্যমেই এই যে জুলাইয়ের যে গণহত্যা বা একটা মানবতা বিরোধী অপরাধের পর যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এই নতুন বাংলাদেশে যেন আর এই ধরনের কোনো বিচারিক হত্যাকাণ্ড বলি বা বিচারের নামে অবিচার বলি, এই ধরনের কোনো দৃষ্টান্ত যেন না থাকে। তো আমাদের প্রত্যাশা এবং আমাদের এখন যে চেষ্টার বিচারিক জায়গা। প্রক্রিয়া চলছে কত দূর? আচ্ছা, না, বিচারিক প্রক্রিয়া এখনও তো তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরেই আমাদের আসলে বিচারিক যে ট্রায়াল প্রসেস যেটা আমরা বলি সেটা শুরু হয়ে যাবে আর কি। এবং আমরা চেষ্টা করছি যে অযাচিতভাবে যেন সময় নষ্ট না হয়, কিন্তু আবার খুব বেশি তাড়াহুড়ো করতে গিয়ে যেন কোনো ভুল ত্রুটি না হয়, সেটিও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। মানে ধরুন বিচার, সুষ্ঠু বিচার করতে গেলে, প্রশ্নাতীত বিচার করতে গেলে যেসব ফাইন্ডিংস দরকার সেগুলো পাওয়া যাচ্ছে মানে এটা তদন্ত চলছে। আশা করছি তদন্তে আমরা অনেক কিছুই দেখতে পাবো সামনে, এবং তদন্ত প্রতিবেদনগুলো আসলে তখনই আসলে দিবালোকের মতো প্রতিভাত হয়ে যাবে যে আসলে এই অপরাধগুলো কে করেছে বা কিভাবে সংগঠিত হয়েছে, এবং তার পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণও চলে আসবে। তবে একটা বিষয়ে আসলে পরিষ্কার করা উচিত, যেটা আজকে জাতিসংঘের প্রতিবেদন কিংবা আমাদের আজকে প্রধান উপদেষ্টার যে আয়নাঘর উন্মোচন যেটাকে আমরা বলে থাকি, এর মাধ্যমে একটা জিনিস বেরিয়ে এসেছে যে সত্য আসলে কখনোই চাপা দিয়ে রাখা যাবে না। সত্য সত্যই সেটা প্রকাশিত হবেই, এবং আমাদের পরিশ্রম বা আমাদের দেশবাসীর প্রত্যাশা সবকিছু মিলে আমরা বিশ্বাস করি যে সত্য এবং সুবিচার এই দুটোই আমরা দেখতে পাবো। গতকালকে আইন উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে ফেব্রুয়ারির মধ্যে কিছু মামলার তদন্ত শেষ হবে এবং অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় তিনি আশা করছেন। আপনার শেষ বাক্যের মধ্যেই উত্তরটা আছে। এটা আসলে একটা প্রত্যাশা, আমরা যেটা এইভাবেই দেখব। এটা জাতির একটা অ্যাসপিরেশন যে আসলে যত দ্রুত সম্ভব একটা বিচার হয়তো অনেকেই দেখতে চান, কিন্তু আসলে বিচারিক প্রক্রিয়া তো আসলে বিচারের গতিতেই চলবে, আদালতের গতিতেই চলবে। তো আমাদের চেষ্টা থাকবে যথাসাধ্য এই জিনিসটাকে জাতির প্রত্যাশা পূরণ এবং বিচারের মান রক্ষা, এই দুটো বিষয়ের মধ্যে সমন্বয় করার। জি, এজাজ কবির, দলগুলো আসলে শিক্ষা নেয়। আজকে যেটি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনার যে পরিণতি, সেই পরিণতি থেকে যাতে ভবিষ্যৎ রাজনীতিবিদরা শিক্ষা নেন। না, এটা তো স্বাভাবিক, আমরা সবসময় দেখে আসছি যে ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। তো আশা করি যে শিক্ষা আমরা সব রাজনীতিবিদরাই নিব, ছোট বড় আমরা যারাই আছি। তবে একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে ইতিহাস যদি আপনি দেখেন, এই চরিত্র, এই ধরনের প্র্যাকটিস এটা শুধু আওয়ামী লীগের মাঝেই আছে। আপনি এটা আওয়ামী লীগের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে পাবেন না, ইভেন কি আপনি এরশাদের মধ্যেও পাবেন না, বিএনপির মধ্যে তো ছিলই না। আপনি এই যে গুমের হিসাব আপনি বিএনপির কোনো ইয়েতে আপনি দেখাতে পারবেন না। এরশাদের আমলেও গুম হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু গুম আপনি কিন্তু আওয়ামী লীগের ইতিহাস। কিন্তু ওনারা যদি এখন ওনাদের ইতিহাস থেকে যদি শিক্ষা না নেয় এবং এটাই যদি ওনারা কন্টিনিউ করতে থাকে, তাহলে তো এটা তো ওনাদের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, জাতির জন্য খারাপ, আমাদের জন্য খারাপ। সেই ক্ষেত্রে দেশের জনগণকে আবার একটা বিবেচনায় আনতে হবে যে ওনারা কি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন কি নেন নাই। এখন ওনারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন, তাহলে বলতে হবে যে এরকম পালিয়ে যেতে হবে বা চলে যেতে হবে, আপনার ভারতে বসে থাকতে হবে। ওনারা তো অতীতে স্বাধীনতা যুদ্ধ তো ওনারা ভারতে বসেই করেছেন। তারপরে আপনার এখন ওনারা ভারতে আছেন। তারপরে জিয়াউর রহমানের আমলে আমি যদি বইপত্র পড়ে যা শুনেছি যে এরকম অনেকেই আছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের বাংলাদেশি ভাইয়ের এই ভারত থেকে বাংলাদেশে আক্রমণ করেছেন। এবং প্রয়াত মাহফুজুল্লাহ সাহেবের বই শহীদ জিয়াউর রহমানের উপরে যেই পলিটিক্যাল বায়োগ্রাফিটা লেখা হয়েছিল, ওখানে বেশ দু একজনের নামও আছে, দোজ হর্সেস আর স্টিল অ্যালাইভ। আই থিঙ্ক তাদেরকে জিজ্ঞেস করা উচিত, তুমি কেন তখন নিজের দেশের উপরে আক্রমণ করছিলে বর্ডারের ওই পার থেকে, এবং তোমার কে সাহায্য করছিল। এগুলা মনে হয় আস্তে আস্তে বের হয়ে আসা উচিত, এবং এই ধরনের লোকদেরকে আসলে আমার মনে হয় না রাজনীতিতে রাখা উচিত। এবং এই যারা এখনও এই দ্বিধায় ভোগে যে কে বাঙালি কে বাংলাদেশি, বা কে বাংলাদেশি বাঙালি, বা কে বাংলাদেশি না, এটা আমার মনে হয় না আমাদের দেশে এত বছর বয়স, মানে এত বছর পরে আমাদের এই পরিচয়হীনতাটায় ভোগা উচিত। আমরা সবাই বাংলাদেশি বাঙালি, বাংলাদেশি চাকমা, প্রথমে আমরা বাংলাদেশি, সার্বভৌমত্ব প্রথমে, এবং বাংলাদেশটা আমাদের। এইখানে এই আইডিওলজিক্যাল ডিফারেন্সটা যতদিন পর্যন্ত মিটমাট না হবে, অতদিন মনে করে যে বাংলাদেশের রাজনীতি, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে বাংলাদেশের রাজনীতিতে এই বিভাজনটা থাকবেই, এবং এখানে আমাদের যে শত্রু, যারা আমাদের ইকোনমিক্যাল প্রোগ্রেস চায় না,
যারা আমাদেরকে ডিফেন্সিভ প্রোগ্রেস দেখতে চায় না, এবং অতীতে স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি কারা চায় না, তো তারাই এই সুযোগটা নিবে, এবং তারা একটা জায়গাতেই একটা দলের সাথেই আছে, তারা ওই একটা জায়গাতেই একটা দলের সাথেই থাকবে, তারা আমার দেশের জনগণের সাথে তারা আসবে না। ছোট্ট বিরতি নিয়ে ফিরছি দর্শক, ছোট্ট বিরতি দিয়ে যাচ্ছি আবারও আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি। দর্শক আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। শেখ মাহাদি আজকে প্রধান উপদেষ্টা ভিজিট করেছেন আয়নাঘর, 3টি স্থান তিনি ভিজিট করেছেন, এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রেস বলেছেন যে তথ্য পাওয়া গেছে আসলে সব মিলিয়ে 700-800-র মতো আয়নাঘর আছে। এটির বিচার সম্পর্কে একটু শুনতে চাই, উপাদানগুলো কতটা কাজে আসবে? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, আয়নাঘর আসলে একটা কোড নেম, একটা স্পেসিফিক স্থাপনাকে আয়নাঘর বলা হতো, আর বাকি সকল স্থাপনা ছিল গুমের জন্য স্পেসিফাইড এবং বিশেষভাবে তৈরি করা। এবং এই গুমের কালচারটা তৈরি আমরা দেখেছি 2009 থেকে 2024, প্রায় 15-16 বছর ধরে, দীর্ঘ সময় ধরে, এবং প্রচুর ভিকটিম। আমরা গুম কমিশনের রিপোর্টে দেখেছি যে তাদের কাছে প্রায় 3000-এর বেশি অভিযোগ জমা হয়েছিল, এবং তারা কিছু কিছু অভিযোগের হয়তো প্রতিবেদন পেশ করেছেন, সবগুলো হয়তো এখনো যাচাই বাছাই করাও সম্পন্ন হয়নি, এবং বহু মানুষ এমনও রয়েছেন যারা আসলে কখনো অভিযোগও আনেননি, এবং অনেকেই এখনো হয়তো ফিরেও আসেননি। তো এই সামগ্রিক বিষয়টা এতটাই বিস্তৃত, এতটাই ভয়াবহ এবং এতটাই অমানবিক, যেটা আসলে বিচার করবার জন্য যে পরিমাণ সময়, শ্রম, রিসোর্স দরকার, সেটি আমাদের যতটুকু আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা কাজ শুরু করেছি এটা নিয়ে, এটি এখনও আসলে জুলাই আগস্ট আমাদের ট্রাইব্যুনালের প্রধান প্রায়োরিটি এখনও আছে। এর সাথে সাথেই গুমের যে বিষয়গুলো আছে, গুমের ভিকটিমরা প্রতিনিয়ত আমাদের কাছে আসছেন, আমরা তাদের অভিযোগগুলো নিচ্ছি, তদন্ত কাজ যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তারা শুরু করেছেন, এবং এই বিষয়টি যদি আমরা সমাধানের দিকে একটি জায়গায় নিয়ে যেতে না পারি, এবং এর জন্য শুধুমাত্র যে বিচারিক প্রক্রিয়াটি প্রয়োজন তেমনটি কিন্তু নয়, কারণ এটি এমন একটি কাজ যেখানে আমাদের দেশের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে নিজের দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করার মাধ্যমে মানুষের উপর নির্যাতন করা হয়েছিল। এই একটা কালচারে পরিণত হয়েছিল, এবং এই কালচারটা বিচারহীনতার মাধ্যমে হচ্ছে আরও বেশি দিনে দিনে বেড়ে উঠেছিল। সামগ্রিকভাবে আমাদের রাজনৈতিক একটা কনসেনসাস লাগবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আছে, এবং একটা বাহিনীগুলোর পক্ষ থেকেও একটা সদিচ্ছার প্রয়োজন হবে, তারা যেন তাদের এই ধরনের প্র্যাকটিসগুলো চিরতরে বন্ধ করে দেয়, এবং যারা দোষী, যারা ইতিমধ্যে দোষ করেছেন, অপরাধ করেছেন, তাদের বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। এই বিষয়গুলো এনশিওর করার মাধ্যমে শুধুমাত্র গুমের এই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে। এর জন্য কাজ চলমান আছে। অনেক ধন্যবাদ। এজাজ কবির, গুম খুনে জড়িত আওয়ামী লীগের সবার বিচার হবে, প্রেস সচিব বলেছেন, এবং সারা দেশে তিনি বলেছেন যে 700-800-র মতো আয়নাঘর। কিভাবে সম্ভব? মানে এটি কি শুধুমাত্র ভয়ের রাজত্ব, ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য, যাতে কেউ কথা না বলে কিংবা তাদের সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা না বলে, সেজন্য কি আয়নাঘর, নাকি অন্য কোনো কারণ দেখেন? কিভাবে সম্ভব এটা তো বলতে পারবো না, তবে সম্ভব হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি, এবং কথা অবিশ্বাস্য তো মনে হয়, আসলে সত্যি অবিশ্বাস্য। মানে এখন আসলে মানে যদি বলতে যাই কষ্ট লাগে, দুঃখ লাগে, মানে কেন এটা করতে হবে? মানে একটা ভিন্ন মত কি পোষণ করা যাবে না? মানে এটা কি একদম পানিশমেন্টের তো নানা রকম ওয়ে আছে। হ্যাঁ, এবং এটার সঙ্গে জড়িত তো আমার ভাই বোনেরাই, মানে আমার ভাই বোন, চাচা মামা, এরাই তো, মানে এরা তো আর্মিতে বলেন, ডিজিএফআইতে বলেন, এসবিতে বলেন, ডিবিতে বলেন, পুলিশে বলেন, এরা তো কেউ আমার বাইরের, আমারই আত্মীয় স্বজন, কারণ না কারণ আত্মীয় স্বজন তো বটেই, আনটিল আনলেস ভিন দেশের কোনো মানুষ এসে যদি এটার সঙ্গে জড়িত না থাকে, যেটা সম্ভাবনা একদমই নাই। তবে আসলে একটা কাঠামো আনা উচিত, এবং প্রত্যেকেরই আসলে বিচারের আওতায় আনা উচিত, এবং এটা যে শুধু ইয়ের মধ্যে সীমিত, মানে একটা আপনার সিকিউরিটি ফোর্সেসের মধ্যে সীমিত তা না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ ব্যাংকে আছে, দুর্নীতি দমন কমিশনে আছে, ইলেকশন কমিশনে আছে। খুব বেশি সম্ভাবনা একটা বিষয় একটু জানতে চাই, যেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় একটি আশা যে বিচারটা নিয়ে এরপরে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, আশাটা ফিকে যাতে না হয়ে যায়, সেই না, তা তো অবশ্যই অবশ্যই, কারণ এই বর্তমান যে সরকার আছে এটা যতদিনের জন্যই থাকুক, এই বিচার প্রক্রিয়াটা এতগুলি গুম খুন এবং ভবিষ্যতে আরো তদন্ত, অনুসন্ধান, হত্যাকাণ্ড ইত্যাদি, এটা তো একদিন, 1 বছর, 10 বছরের হিসাব না। নাজিদেরকে তো এখনো খোঁজা হচ্ছে, তাই না? পেলে তো এখনো তাদেরকে বিচার হয়, তাই না? তো এইটা একদিনের ব্যাপার না, এটা যেই সরকারই আসবে করতেই হবে, যেই আসুক এটা করতেই হবে। অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডে যারাই জড়িত একেবারে শীর্ষ পর্যায়ে থেকে সবার যথোপযুক্ত বিচার হোক, সর্বোচ্চ শাস্তি হোক। অনেক ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা নেক্সট অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন।